নমস্কার, আমি জ্যোতির্ময়। গল্প সফরে আজ আপনার জন্যে কুমার মিত্রের ডাইনের হাড়। গল্প শুরুর আগে বলে রাখি, যদি আপনাদের গল্প ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না, এবং যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন। আমাদের চ্যানেলের প্লে লিস্টে বিভিন্ন স্বাদের বিভিন্ন ধরনের গল্প আপনাদের জন্য রয়েছে। আপনারা আপনাদের পছন্দ মতো গল্প খুঁজে নিয়ে উপভোগ করতে পারেন। তাহলে চলুন আজকের গল্প সফর শুরু করা যাক। গল্প পাঠে আমি জ্যোতির্ময়। শুরু হচ্ছে ডাইনের হাড়। ইংরেজির সেই কথাটা জানো তো, হোয়ার সায়েন্স এন্ডস ফিলোসফি বিগিনস। বিজ্ঞানের যেখানে শেষ, দর্শনের সেখানে শুরু। সেই দর্শনই বহু প্রশ্নের মীমাংসা করতে পারেনি আজও। দর্শন যেসব প্রশ্নের কাছে অসহায়, বিজ্ঞান সেখানে কতটা অসার সহজেই অনুমান করতে পারো। এমন বহু জিজ্ঞাসাই আছে যাদের সদুত্তর বিজ্ঞান এখনো পর্যন্ত দিতে পারেনি। জটিল কোনো বিষয় আলোচনার ক্ষেত্রে এই শব্দটা আজকাল নিছক অনেকের আত্মরক্ষার হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে। এই বলে রাজীবলোচন তরফদার সত্রাজিতের দিকে তাকালেন। সত্রাজিৎ কোনো উত্তর না দিয়ে একটা ছবিওয়ালা ম্যাগাজিন নিয়ে নাড়াচাড়া করতে লাগলো। পূর্বকথার জের টেনে রাজীবলোচন বলে যেতে লাগলেন, এর মানে এই নয় যে আমি বিজ্ঞানের ক্ষমতাকে স্বীকার করি না। আমি যা বলতে চাই সেটা হলো, এমন বহু কিছু অলৌকিক বা অতিলৌকিক বস্তু আছে যা বৈজ্ঞানিক যুক্তিবাদের বাইরেকার ব্যাপার। দেখো, আমি নিজে খুব একটা সংকীর্ণ চিন্তার মানুষ নই। ছাত্র তো বিজ্ঞানেরই ছিলাম, কিন্তু এমন কিছু কিছু ব্যাপার আমার দেখার সুযোগ ঘটেছে যার ব্যাখ্যা এখনো আমার কাছে পরিষ্কার নয়। আমাদের কি নিয়ে আলোচনা চলছিল যেন? ডাকিনী বিদ্যা। ব্যাপারটাকে বিজ্ঞানের দোহাই দিয়ে অত সহজে নস্যাৎ করে দিও না সত্রাজিৎ। কথা চলছিল রাজীবলোচন তরফদারেরই বৈঠকখানায়। এখন তিনি অবসরপ্রাপ্ত এবং পেনশনভোগী। বয়স 60-এর কোঠায় হলেও এখনো তাকে যৌবনের স্পর্ধা ঘিরে আছে। ঋজু সবল শরীর, চোখের দৃষ্টি এখনো উজ্জ্বল। পদব্রজে ভ্রমণে অনেক যুবককেই এখনো হার মানাতে পারেন। সরকারি ভূতত্ত্ব বিভাগে চাকরি করতেন। কর্মসূত্রে প্রায় সারা ভারত ঘুরে বেড়িয়েছেন, ফলে অনেক কিছু দেখাশোনা তাঁর। নানা জাতের জ্ঞানের চর্চায় এখনো তাঁর ক্লান্তি নেই। ভালো কথক বলে বিভিন্ন মহলে সুনাম আছে। সত্রাজিতের বাবার বন্ধু তিনি, সেই হিসেবেই তাঁর বৈঠকখানায় সত্রাজিতের যাতায়াত। সত্রাজিতও বিজ্ঞানের ছাত্র এবং বিজ্ঞানের গোঁড়া ভক্ত। যেসব লোকায়ত প্রথা বা অনুষ্ঠানকে কুসংস্কার বলার সুযোগ আছে, সত্রাজিত সেগুলোর কঠোর সমালোচক। রাজীবলোচন এই ব্যাপারে ততটা উগ্রপন্থী নয়। যাই হোক, ওইসব বিষয়ে তাঁর সঙ্গে একটা বিতণ্ডা বাঁধাতে পারলে সত্রাজিত সাধারণত খুশিই হয়। রাজীবলোচন প্রায়ই এই বিতণ্ডার শেষ ঘটান তার ব্যক্তিগত অভিজ্ঞতার কোনো জমকালো কাহিনী বলে, এবং সেটি সত্রাজিতের কাছে কোনো লোভনীয় খাদ্যেরই সামিল। তার এই বৈঠকখানাটির সত্রাজিতের নিজের দেওয়া একটি নাম আছে, গল্প কাকুর আসর। আজকের বিতণ্ডার উৎস সংবাদপত্রের একটি খবর। মহারাষ্ট্রের কোনো খরা অঞ্চলে বৃষ্টির জল নামিয়েছে কোনো এক পিশাচ সিদ্ধ ডাইনি। তারই ফলাও বিবরণ কাগজে বেরিয়েছে। দোষের মধ্যে সত্রাজিৎ বুঝি বলেছে, এ একেবারে অ্যাবসার্ড, বাজে কথা, বিজ্ঞান এসব মানে না। তারই উত্তরে ওপরের কথাগুলো বলেন রাজীবলোচন। এতক্ষণ ম্যাগাজিনটা নিয়ে নির্লিপ্ত নাড়াচাড়ায় ব্যস্ত ছিল সত্রাজিৎ। এবার তার চোখে কলহ ঘনিয়ে এলো। বলল, কিন্তু আপনি তো জানেন কাকু, উইচ ডক্টরদের সেরা দেশ আফ্রিকাতেই বিষয়টা এখন সন্দেহের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। ওদের কাণ্ড কারখানাগুলো যে নিছক বুজরুকি, সেটা সাহেবরা প্রমাণ করে দিয়েছেন। রাজীবলোচন শান্ত গলায় বললেন,
আফ্রিকা কখনো যাইনি, ফলে ওখানকার ডাইনিদের সম্পর্কে প্রত্যক্ষ জ্ঞান নেই। সাহেবদের বিবরণ সবসময় নির্ভরযোগ্য নয়। ভারতের কথা বলতে পারি, সেটা সম্পর্কে আমার সামান্য ধারণা আছে। এই বিশাল বিচিত্র দেশের বিভিন্ন প্রান্তে আজও কত অবিশ্বাস্য অলৌকিক প্রথা ছড়িয়ে আছে, অনেকে তার খবরই রাখে না। এগুলোকে কুসংস্কার বলে উড়িয়ে দিলে নিজেই খুশি হতে পারতাম, কিন্তু আমার যুক্তিবত্তা সেখানে সম্পূর্ণ হার মেনেছে। যে ঘটনাটি আমি বলতে চলেছি সেটি অবশ্যই গল্প কথা নয়, কারণ এটির সঙ্গে আমি নিজেই জড়িত। এটা শুনে তুমি নিজেই বিচার করো ব্যাপারটাকে উড়িয়ে দেওয়া চলে কিনা। আচ্ছা, কাহিনী শুরু করার আগে তোমায় একটা জিনিস দেখাই। কাহিনীর মধ্যে এর বিশেষ একটা ভূমিকা আছে। ছুঁচলো লম্বাটে অনেকটা কর্নেট রাখার বাক্সের মতো একটা বাক্স আলমারি থেকে বের করে আনলেন রাজীব লোচন। তারপর সেটি খুলে সেলোফেন মোড়কে রাখা একটি বস্তু বের করে টেবিলের ওপর রেখে বললেন, খোলো। মোড়কটি অনাবৃত করে সত্রাজিৎ অস্ফুট চিৎকার করে উঠল। বস্তুটি ইঞ্চি 13 দৈর্ঘ্যের একটি হাড়। হ্যাঁ, হাড়! বোধহয় মানুষেরই। হ্যাঁ, এটা তো মানুষেরই হাড়। ঠিক ধরেছ, মানুষের হাড়। কেমন? তুমি তো শারীরবিদ্যার ছাত্র, এর স্বতন্ত্র কোনো বৈশিষ্ট্য চোখে পড়ছে? না, একেবারে সাধারণ হাড়। কিন্তু এই সাধারণ হাড়ের অসাধারণ কোনো ক্ষমতা আছে বলে বিশ্বাস করো? হাড়ের আবার ক্ষমতা কি? কিন্তু আছে। বিরজু মাঝি সেটা বারবার প্রমাণ করেছে। তার কথাই তোমায় বলবো। হাড়টা সেই আমাকে দিয়েছিল। সে এবং তার এই হাড় দুটোই আজও আমার কাছে প্রহেলিকা। রাজীব লোচন একটু সাহেবিয়ানা দুরস্ত মানুষ। পাউচে তামাক ভরা তার কোনো দীর্ঘ কাহিনী বলার সাধারণ প্রস্তুতি। সত্রাজিৎ নড়ে চড়ে বসে নিজেকে ঠিক করে নিল। তামাকে টান দিয়ে রাজীব লোচন বলতে শুরু করলেন, সালটা ধরো 43-44। মাটিতে তামার খনির আভাস মিলেছে এই খবর পেয়ে আমি তখন উত্তরপ্রদেশের একটা জায়গায় দলবল নিয়ে ক্যাম্প করেছি। একদিকে গঙ্গা, অপরদিকে পাহাড় শ্রেণী। স্থানীয় লোকেরা ওটাকে বিন্ধ্য পর্বতী বলে, যদিও আসল বিন্ধ্য ওখান থেকে বহু দূরে। দূরে দূরান্তে মাঝারি উঁচু খণ্ড পাহাড়গুলো পিরামিডের মতো মাথা উঁচু করে আছে। তা বাদে বিশাল ধুধু মাঠ। জায়গাটা বলতে গেলে নো ম্যানস ল্যান্ড। শুধু গঙ্গার ধার ধরে ধরে যে কটা গ্রাম আছে তাদের মানুষগুলো না সভ্য না আদিবাসী, কিন্তু আমাদের কাছাকাছি মানুষজন বলতে ওরাই। স্বাভাবিকভাবে ওদের সঙ্গে আমাদের একটা সম্পর্ক গড়ে উঠল। চোস্ত কোট প্যান্ট পরা শিক্ষিত ভদ্রলোক মানেই ওখানে সাহেব শুভ। ফলে ওদের কাছে আমাদের সম্মানটা কিরকম ছিল সহজেই অনুমান করতে পারো। ব্যাপারটা শেষ পর্যন্ত এমন দাঁড়ালো যে ওদের ঘরোয়া বাদ বিসংবাদের মিটমাটো আমাদেরই করতে হতো। সেদিনটা রবিবার। ক্যাম্পে বসে আছি। হঠাৎই বাইরে ভীষণ গোলমাল। কৌতূহলী হয়ে বাইরে এসে দেখি 25 লোক একটা জোয়ান ছোকরাকে টেনে আনছে, ক্যাম্পে ঢোকাবে। অত্যন্ত বলিষ্ঠ চেহারা, রঙে আর গড়নে সে পাথরের তৈরি একটা মূর্তি। লোকগুলোকে যেভাবে হিমশিম খাওয়াচ্ছিল তাতেই মনে হলো ওর দেহে চিতাবাঘের বল। গায়ে অনেকগুলো কালশিটে দাগ, মুখের 2-1 জায়গায় রক্ত জমে আছে। বুঝলাম যথেষ্ট পীড়ন হয়ে গেছে ওর ওপর।
আমার সামনেই আবার কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে সেই ভয়ে তাড়াতাড়ি এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করলাম, ব্যাপার কি ঠাকুরা? এই ছোকরাকে তোমরা এমন করে ধরে আনছো কেন? আমাদের কাজের জন্য যেসব স্থানীয় লোককে নেওয়া হয়েছিল, ঠাকুরা তাদেরই একজন। ভিড়ের মধ্যে সেও ছিল। ঠাকুরা উত্তেজিত গলায় বলল, আপনাকে এর বিচার করতে হবে হুজুর। বিচার? অপরাধটা কি? এ লোকটা একটা ডাইন, আমাদের অনেক ক্ষতি করেছে ও। ডাইন? শুনে একটু চমকাতে হলো বই কি, কিন্তু ডাইনের চেহারা যেমন হয়ে থাকে বলে জানি, তার সঙ্গে এর মিল কোথায়? ওর বয়স কম, চেহারাটাও সুশ্রী, আর ডাইন টাইনে বিশ্বাস করতে আমার মন রাজিও নয়। হেসে বললাম, ডাইন বলতে আজকাল আর কিছু নেই ঠাকুরা, এককালে হয়তো ছিল। উত্তেজিত ভিড়টা চিৎকার করে উঠল, এখনো আছে হুজুর, এখনো আছে, এখনো আছে। আগে সব আমাদের বলতে দিন, তারপর বিচার করবেন। যা শুনলাম তা এই। ছোকরার নাম বিরজু মাঝি। ওরা পুরুষানুক্রমে ডাইন। বিরজু অনেক অলৌকিক ক্ষমতার অধিকারী। ঝাড় ফুঁক, মন্তর তন্তর, বান চালনা এইসব তো জানেই। তাছাড়া আর যা জানে বিশ্বাস করতে চাইবে না কেউ। ওর বিষ নজরে ক্ষেত ভরা ফসল শুকিয়ে আংরা হয়ে যায়, পুকুরের মাছ গুগলি হয়ে যায়। ওর অভিশাপে মহাব্যাধি আসে। কারো মৃত্যু কামনা করলে সে আর বাঁচে না। ওর বদমাইশির জন্য গ্রামে নানা অমঙ্গল ঘটছে। ওর এই সব শয়তানি গ্রামের লোক এতকাল সয়ে আসছিল, কিন্তু ওর অভিশাপে গরিব বিধবার লক্ষ্মী তার নাম একমাত্র ছেলে যখন মুখে রক্ত উঠে মারা গেল, তখন মানুষ আর সইতে পারেনি। ওর ঘরে ঢুকে কি সব শেকড় বাকল চুরি করতে গিয়ে ছেলেটা ধরা পড়ে যায়। ছেলে মানুষ, দোষ একটা করে ফেলেছে, গ্রামের মাতব্বরের হাতে ছেড়ে দিলেই হতো। তার বদলে শয়তানটা করলো কি, ছেলেটাকে বলল, কার ঘরে চুরি করতে এসেছিস জানিস? মরবি মরবি, মুখে রক্ত উঠে মরবি। তারপর সপ্তাহ পেরোয়নি, জলজ্যান্ত ছেলেটা মুখে রক্ত তুলে মারা গেল। মনে মনে হাসলাম, যত সব কুসংস্কার। বীরজুর আহত মুখের দিকে তাকিয়ে মনটা কেমন কোমল হয়ে উঠল। এই ক্ষিপ্ত জনতার আক্রোশ থেকে আগে ওকে বাঁচানো দরকার। ভিড়ের উদ্দেশ্যে বললাম, তোমাদের কথা তো সবই শুনলাম, ওকেও তো কিছু জিজ্ঞাসাবাদ করতে হয়, তারপর তো বিচার। তোমরা এখন চলে যাও, পরে দেখছি কি করা যায়। আমার কথায় কাজ হলো। ওরা চলে গেল। ক্যাম্পে ঢুকে প্রথমেই ওর ফার্স্ট এডের ব্যবস্থা করলাম। রূঢ়তার বদলে এইরকম সহানুভূতি পেয়ে বীরজু একটু অবাক হলো বইকি। আসলে ওর মুখ থেকে কথা বের করার জন্যেই আমাকে সহৃদয় ব্যবহার করার কথা ভাবতে হয়েছিল। বললাম, ওরা যে তোমার নামে সব নালিশ করে গেল, সত্যি? আপনাকে বলতে আপত্তি নেই। ডাইন কিনা বলছেন হুজুর? হ্যাঁ, তাই। আমরা বহু পুরুষ ধরে ডাইন। আমার বাবা তাই, ঠাকুরদাও তাই। তাই বলে লোকের ঝুটমুট ক্ষতি করে আমরা বেড়াই না, বরং গাঁয়ের লোকেরাই আমাদের উপর অত্যাচার করে। কিরকম? আমরা বাস করি মাঠের ধারে, গাঁয়ে আমাদের ঠাঁই নেই। ওরাই আমাদের গা ছাড়া করেছে। মানুষ আমাদের ঘেন্না করে, মন্দিরে ঢুকতে দেয় না, বিয়ে শাদিতে কেউ দাওয়াত করে না, বাড়ির সামনে দেখলে দরজা বন্ধ করে দেয়। কিন্তু কেন? আমার বাপ ঠাকুর দ্বারা তার জন্য কিছুটা দায়ী হুজুর। তারা সাচ্চা আদমি ছিল না। তাদের বহু ক্ষমতা ছিল, কিন্তু তারা লোকের ভালো দেখতে পারতো না। এই বিদ্যে নিয়ে যারা নাড়াঘাটা করে তাদের অনেক লোভ সামলাতে হয়।
আচ্ছা, এই যে ওরা বলে গেল বিধবার ছেলেটাকে তুমি মেরে ফেলেছো, এটা সত্যি? ঝুটা বাত হুজুর, আমি কারোর বাঁচা মরার মালিক? আমি শুধু বলেছিলাম ছেলেটা মুখে রক্ত উঠে মারা যাবে, মরবে ভাবিনি হুজুর। তোমার কথা এরকম যায়টায় নাকি? মরে যায়? বীরজু কিছুক্ষণ চুপ করে রইল, তারপর আস্তে আস্তে বলল, তাই তো যায়। আমি ছেলেটাকে মারতে চাইনি, মুখ ফসকে কিরকম বেরিয়ে গেল। আমার কেমন মনে হতে লাগলো সভ্য ভারতবর্ষ নয়, বালি কিংবা তাহিতি দ্বীপের কোনো আদিম উপজাতিদের সামনে বসে এক অলৌকিক শক্তিধর ঐন্দ্রজালিকের মুখ থেকে মারণ উচাটনের কাহিনী শুনছি। যা শুনলাম তা কি সত্যি হতে পারে? কিন্তু আমার সভ্য মন সে কি এসব আষাঢ়ে গল্প বিশ্বাস করবে? এবার একটা মোক্ষম অস্ত্র ছুঁড়ে বসলাম। যদি বলি তোমার এই ডাকিনী বিদ্যে একটা বুজরুকি, স্থির শান্ত অরণ্যে হঠাৎ ঝড় নামতে দেখেছো সত্রাজিৎ? সেই রকমই ওর দেহটা হঠাৎ স্ফীত বিক্ষুব্ধ হয়ে উঠল। দেখতে দেখতে মুখখানা হয়ে উঠল দানবিক। কিন্তু আমি ভয় পেলাম না, বারবার ঘাড় নেড়ে বলতে লাগলো, বুজরুকি, বুজরুকি, অমন কথা বলবেন না হুজুর, বুজরুকি নয়। বুজরুকি না তো কি? হুজুর, আপনি লেখাপড়া শেখা আদমি, অনেক খোঁজ খবর রাখেন, লেকিন ডাইনদের কিছু জানেন না। আমি বিরক্ত গলায় বললাম, এসব কথায় আমাকে ভোলাতে পারবে না বীরজু, প্রমাণ দিতে পারো? পারি বই কি, সে আপনি সইতে পারবেন না, আপনার ক্ষতি হবে। তা হোক, আমি দেখতে চাই। আমি যত পিড়াপিড়ি করি বীরজু এড়িয়ে যায়। অবশেষে বলল, আজ নয়, অন্যদিন। আজ আমার তবিয়ত আচ্ছা নেই। অগত্যা ওর কথাতেই রাজি হতে হলো। একটু চেষ্টা করে ওদের মধ্যের বিরোধটা আপাতত চাপা দিলাম। বীরজু আরো 2-1 দিন আমার কাছে এসেছে, এরপর কিন্তু কিছুতেই ওর বিদ্যে দেখাতে চায়নি। ওর এক কথা, আমার ক্ষতি হবে। অবশেষে একদিন নাটকীয় ভাবেই ওর শক্তির সঙ্গে আমার কিছুটা পরিচয় হয়ে গেল। হাতে কোনো কাজ না থাকলে ওখানের বন পাহাড় বা মাঠে ঘুরে বেড়ানোর একটা বাতিক ছিল আমার। সেদিনও দুপুরে ওই রকমই বেরিয়েছি, সঙ্গে কেউ নেই। ক্যাম্প থেকে মাইল 2 দূরে একটা পাহাড়ের তলায় বীরজুর সঙ্গে আমার দেখা হয়ে গেল। ওর হাতে একটা কাপড়ের ঝুলি। তুমি এদিকে বীরজু? একটু গাছপালার খোঁজে বেরিয়েছি, জানেন তো এসব আমাদের দরকার হয়। জানি, কিন্তু আজ তো তোমায় ছাড়ছি না বীরজু। তোমার ম্যাজিক একটু দেখাতেই যে হবে আমাকে। দেখাবো, যখন এত আপনার ইচ্ছে। বীরজু শান্ত গলায় বলল, কিন্তু ভয় পেলে চলবে না, সামান্য ক্ষতি হতে পারে, আমার দোষ নিতে পারবেন না। আমি ওকে অভয় দিলাম, সব দায়িত্ব আমার। একটু যে বুক ঢিপ ঢিপ করেনি তা নয়, কিন্তু বাইরে আমি অচঞ্চল। আমার একাগ্র দৃষ্টি ওর ক্রিয়াকলাপের ওপর। বীরজু কিছুক্ষণ স্থির চোখে আমার দিকে চেয়ে রইল। ওর দেহ স্পন্দন শূন্য, কাঠের মূর্তির মতো। চোখের চাউনি কঠিন, পলকহীন। মনে হচ্ছিল এ জগতেই ও আর এখন নেই। কি এক অলৌকিক শক্তিকে জাগ্রত করার তপস্যায় মগ্ন। হঠাৎ ও অস্ফুট গলায় বলল, আপনি একবার ছুটে যাওয়ার চেষ্টা করুন তো হুজুর। ছুটব? বীরজু ঘাড় নাড়ল। এ আর বেশি কথা কি, ভালো দৌড়বাজ হিসেবে স্কুল কলেজে কতবারই তো পুরস্কার পেয়েছি। মনে মনে হেসে আমার দুটো সবল গতিশীল পায়ের সমস্ত বেগ ঢেলে দিলাম।
কিন্তু এ কি? একটা প্রবল হাওয়ার বেগ যেন আমায় পেছনে ঠেলে নিয়ে যেতে চাইছে। আমার নিম্নাঙ্গ কি হঠাৎ পক্ষাঘাতে অবশ হয়ে গেল, নাকি রক্তের তরঙ্গ সেখানে স্তব্ধ? আমি অনুভব করলাম কোমরের পরের অংশটা প্রাণহীন মাংসপিণ্ড ছাড়া আর কিছু নয়। কিন্তু এই অবস্থাতেও আমি ঘাবড়ে যাইনি। নিছক নার্ভাসনেস ভেবে প্রচন্ড ঝাঁকুনি দিলাম পা দুটোতে। আমার শরীর টলছে মাতালের মতো, দরদর করে ঘামছি। টলতে টলতে কোনো রকমে কয়েক পা এগোলাম, কিন্তু না, আমার শরীরে আর সামান্য শক্তিও অবশিষ্ট নেই। এক দলা কাদার মতো আমার দেহটা সশব্দে মাটির উপর হুমড়ি খেয়ে পড়ল। চেতনা ফিরতে দেখি বীরজু আমার কোট প্যান্টের ধুলো ঝেড়ে দিচ্ছে। অনুতপ্ত গলায় বলল, আপনার বোধহয় লেগেছে, কিন্তু কি করব, আপনি যে ছাড়লেন না, তাই দেখাতে হলো। হয়তো লেগেছে সামান্য, কিন্তু সেদিকে আমার দৃকপাত নেই। অপার বিস্ময় আমাকে ছেয়ে ফেলেছে। বীরজু তাড়াতাড়ি তার ঝুলি থেকে এক টুকরো হাড় বের করে আমার দেহে ছুঁয়ে কি যেন বিড়বিড় করে বলল, হয়তো কোনো মন্ত্র পাঠ করল। আর আশ্চর্য, কয়েক মিনিটেই সমস্ত ক্লান্তি মুছে গিয়ে আমার শরীর ঝরঝরে হয়ে উঠল। এইটাই সেই হাড়, সত্রাজিৎ। বললাম, এসব কি করে হলো বীরজু? সে আপনি ঠিক বুঝবেন না। আমিও নাছোড় বান্দা, বাধ্য হয়ে যা বলল দেখলাম হিপনোটিজমের সঙ্গে এর অনেকটা মিল আছে। বীরজু সম্ভবত আমায় সম্মোহিত করেছিল। হিপনোটিজম শাস্ত্রটা সাধ্যমতো ব্যাখ্যা করে ওকে বোঝাবার চেষ্টা করলাম যে ও নতুন কিছু করেনি, ব্যাপারটা খুবই পুরনো। বীরজু তা বিশ্বাস করল না। হিপনোটিজম এরকম কোনো অদ্ভুত জিনিসের নামও কোশমিন কালেও শোনেনি। এ ওর বাবার কাছে শেখা বিদ্যে। হুজুর, এটা আমাদের বিদ্যের সামান্য ব্যাপার। আসল বিদ্যে অনেক জটিল। আমার বাবা ছিল মহাডামরি সিদ্ধ, আমি তো তা হতে পারিনি। এই বিদ্যেই কি শুধু ক্ষতিই করা যায়? না, উপকারও করা যায়। কখনো বিপদে পড়লে আমার কথা মনে করবেন, তখন বুঝবেন। তোমার হাড়টা কি কাজে লাগে? লোককে ভড়কে দেওয়ার জন্যে? আসল শক্তি তো এরই, এর বহুত ক্ষমতা। এ হলো চণ্ডালের হাড়। আমার ঠাকুরদা এক চাঁড়ালকে খুন করে এই হাড় জোগাড় করেছিল। আপনার শরীরে হাড়টা ছোঁয়াতে কিছু মনে হয়নি আপনার? আমাকে স্বীকার করতেই হলো যে হাড়ের ছোঁয়ায় শরীরে অদ্ভুত একটা ক্রিয়া ঘটেছিল। এই আশ্চর্য কাণ্ডটা ঘটে যাওয়ার পরও বীরজু তার বিদ্যে যে আমাকে বুদ্ধিতে আচ্ছন্ন করে ফেলেছিল তা নয়, কোথাও ভেলকি গোছের একটা কিছু আছে যা আমার বিচার বুদ্ধির অতীত, এই পর্যন্তই মনে হয়েছিল। বীরজু আবার বলল, আপনি বিশ্বাস করছেন না? এই হাড়ের খেল দেখলে পাক লেগে যাবে হুজুর। এই হাড় বিপদ টের পায়, বিপদের গন্ধ পায়। যত সব আবল তাবল কথা ভাবলাম, কিন্তু আমি কি স্বপ্নেও ভাবতে পেরেছিলাম বীরজু এক বিন্দু মিথ্যে বলেনি আমার কাছে? পাউচটা নিভে গিয়েছিল, সেটা জ্বালিয়ে নেওয়ার জন্য রাজীব লোচন থামলেন। এই ফাঁকে সত্রাজিৎ জিজ্ঞাসা করল, আচ্ছা কাকু, আপনি যে ঘটনাটার কথা বললেন ওটা সত্যি সত্যি কি হিপনোটিজম নয়? রাজীব লোচন চিন্তিত গলায় উত্তর দিলেন, সে তো আমার কাছেও ধাঁধা। তবে একথা ঠিক যে হিপনোটিজম হলো সভ্য জাতের মানুষের বিজ্ঞান, মনোবিজ্ঞান যার ভিত্তি। বীরজুর মতো অশিক্ষিত দেহাতি লোক এ জিনিস পাবে কোথায়? কি জানো সত্রাজিৎ, মেশমেরির নতুন চিকিৎসা পদ্ধতি সারা জগৎকে যখন চমকে দিয়েছিল,
তারও অনেক আগে থেকে ডাকিনী বিদ্যে জাতীয় অলৌকিক ক্রিয়াকলাপ পুরুষানুক্রমে আমাদের দেশে চলছে। পাশ্চাত্য তার খবর বিশেষ রাখে না, রাখলে অবাক হতে পারত। বীরজু তাদেরই উত্তর পুরুষ। প্রথম ঘটনাটাকে না হয় হিপনোটিজম বলে চালিয়ে দিতে পারা যায়, কিন্তু পরের ঘটনাটাকে তুমি কি বলবে? পরেও এরকম কোনো ঘটনা ঘটেছিল নাকি? ঘটেছিল বই কি, সেটাই তো আরো আশ্চর্যের। তোমার অধৈর্য লাগছে না তো? না না, আপনি বলুন। সত্রাজিতের স্বরে আগ্রহ ফুটে উঠল। রাজীব লোচন চোখ বুজে বলতে লাগলেন, ঘটনাটা আজও যেন স্পষ্ট দেখতে পাই। শিকারের নেশা আমার বরাবরের। পাহাড়ি এলাকা, বনজঙ্গল আছে, পাখির তাই অভাব নেই। সেদিন দুপুর হয়েছে, আকাশটা মেঘলা, হাতেও সেরকম কাজ নেই। কেমন শিকারের মন হলো। ক্যাম্পে সবাই ঘুমাচ্ছে, কাউকে না ডেকে বন্দুকটা হাতে নিয়ে বেরিয়ে পড়লাম। কাছেই ছোটখাটো পাহাড়, সেই সঙ্গে জঙ্গল। এখানে পাখি মেলে প্রচুর, কিন্তু সেদিন যে কি হলো, দুপুর পেরিয়ে বেলা পড়ে আসতে চলল, একটিও পাখির সাক্ষাৎ নেই। আমাকে দেখে সবাই যেন যুক্তি করে লুকিয়ে পড়েছে। শিকারে কখনো কখনো এরকম অবস্থা ঘটে, কিন্তু খালি হাতে ফেরার বান্দা আমিও নই। হঠাৎ মনে পড়ল, মাইল খানিক দূরে অষ্টভুজা তালাও বলে একটা জলাশয় আছে। আসলে বড় সড়ো একটা ঝিল সেটা। সেখানে শীতের পাখি নামে। মনে পড়ার সঙ্গে সঙ্গে হাঁটা দিলাম। মিনিট 20 মধ্যেই পৌঁছে গেলাম। তখনও বেশ খানিক বেলা আছে। পড়ন্ত রোদ্দুরে মস্ত ঝিলে পানকৌড়ি, বেলের ঝাঁক দেখে মনটা খুশিতে ভরে উঠল। হরিণ চোখের মতো টলটলে জল, শ্যাওলা আর জল ঝাঁঝিতে ভরা, দেখলেই কেমন ত্রাস আসে মনে। তীরে জনপ্রাণীটির চিহ্ন নেই, কিন্তু এসবের জন্য আমার ভয় পাবার কথা নয়। নার্ভ বরাবরই আমার শক্ত। যাই হোক, বার চারেক ফায়ার করতেই আমার উদ্দেশ্য সফল হলো। গুটি 5 বেলে হাঁস আর পানকৌড়ি পড়েছে, কিন্তু কোনোটাই কাছে নয়, বেশ দূরে দূরে। সঙ্গে কেউ নেই যে তুলে আনতে বলবো, আবার ছেড়ে যেতেও মন চাইছে না। দুর্গা দুর্গা বলে কোট খুলে ঝাঁপিয়ে পড়লাম। শ্যাওলার দাম আর জল ঝাঁঝি ঠেলে ওদের কাছাকাছি পৌঁছেও গেছি। হঠাৎ আবিষ্কার করলাম আমি ডুবে যাচ্ছি, কিন্তু এ স্বাভাবিক ডুবে যাওয়া নয়। কে যেন জলের তলায় আমাকে টেনে নিচ্ছে। শুধু পা নয়, আমার হাত, কোমর, বুক, সকল অঙ্গ প্রত্যঙ্গকে যেন শত অক্টোপাসের বাহু আঁকড়ে ধরেছে। সেই মৃত্যু আলিঙ্গন থেকে রক্ষা পাবার সমস্ত রকম চেষ্টাই করলাম, কিন্তু বৃথা। মৃত্যু আমার অনিবার্য। হাত পা ক্রমশ শিথিল হয়ে আসছে। মরণকালে মানুষ ভগবানকে ডাকে, আমার কেন যেন বীরজুর কথা মনে পড়ে গেল। চিৎকার করে ডাকলাম, বীরজু, বীরজু, আমাকে বাঁচাও বীরজু! অষ্টভুজা তালাওয়ে ডুবে যাচ্ছি, বীরজু বাঁচাও! কতক্ষণ এরপর সেই হিম ঠান্ডা জলে মৃত্যুর সঙ্গে লড়াই করেছিলাম জানি না। হঠাৎ আমার আচ্ছন্ন চেতনায় তরঙ্গ তুলল অনেক দূর থেকে ভেসে আসা একটা স্বর। হুজুর, আমি এসে গেছি হুজুর, ভয় নেই, আপনি ভেসে থাকুন, তাহলেই হবে। এ যে বীরজুর গলা। না, কোনো ভুল নেই। ঝাপসা চোখে তীরের দিকে চেয়ে বীরজুর অস্পষ্ট মূর্তিটা চোখে পড়ল। তারপর আচ্ছন্ন চেতনার মধ্যেও অনুভব করলাম আমার দেহে আর সেই অক্টোপাসের বাহুর বন্ধন নেই। এরপর কিভাবে, কতক্ষণে ডাঙায় ফিরে এসেছি এবং কতক্ষণ প্রায় অচৈতন্য হয়ে পড়ে থেকেছি বলতে পারবো না। খেয়াল হতে দেখি সূর্য অস্ত যাচ্ছে, যাকে বলে গোধূলি বেলা, কিন্তু বীরজু নেই। তাকে দেখার ভুল আমার হয়নি।
গলা শুনতেও ভুল করিনি। তাহলে সে গেল কোথায়? চারদিকে তাকিয়ে খুঁজলাম, নাম ধরেও ডাকাডাকি করলাম, বীরজু, 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 প্রতিধ্বনি ফিরে এলো। সে কি না বলে চলে গেল? কিন্তু সেটা অসম্ভব। এই অবস্থায় আমাকে একা ফেলে চলে যেতেই পারে না। তাহলে ব্যাপারটা কি? সমস্তটা তলিয়ে ভাববার চেষ্টা করতেই আমার শরীরে যেন শিহরণ খেলে গেল। কিন্তু গুছিয়ে কিছু ভাবার সময় নেই। বিশাল প্রান্তর এবং পাহাড়ের পটভূমিকায় অন্ধকার নেমে আসছে। ক্যাম্পে ফিরেই মনে ধাক্কা খেলাম। দেখি বীরজু আমারই জন্য অপেক্ষা করছে। বীরজু এমন সময় কোনোদিন এখানে আসে না। আবছাভাবে কিছু যেন একটা আন্দাজ করতে পারলাম, কিন্তু এত বড় একটা অবিশ্বাস্যকে বিশ্বাস করতে বাধছে। সভ্যতা মানুষকে এই একটা জিনিস খুব শিখিয়েছে, আত্মগোপন করার ক্ষমতা। মনের ছদ্মবেশ ধারণও বলতে পারো। যে মুহূর্তে এই অঘটন পটিয়ান জাদুকরের কাছে আমার কৃতজ্ঞতায় গলে পড়ার কথা, সেই মুহূর্তে আমার মনোভাবটাকেই গোপন করে ফেললাম, যেন কিছু জানিই না। এইভাবে, বীরজু, তুমি এখন এই সময়? বীরজু কিছুক্ষণ অবাক চোখে আমার দিকে চেয়ে বলল, আপনি তো ডাকলেন হুজুর, আমি যে পরিষ্কার শুনলাম। আপনি বলছেন, বীরজু আমাকে বাঁচাও, অষ্টভুজা তালাওয়ে ডুবে যাচ্ছি। তাই তো খোঁজ নিতে এসেছি আপনার। যাক, ভালোই ভালোই যে বেঁচে ফিরেছেন সেই ভালো। ওই তালাও বেবাক খারাপ জায়গা, আর কখনো অমুখ হবেন না। বললাম, কিন্তু আমাকে না জানিয়ে তালাও থেকে তুমি ফিরে এলে কেন? তালাও? আমি তো যাইনি সেখানে, সোজা বাড়ি থেকেই তো আসছি। যাওনি? বীরজু কিছু উত্তর দেওয়ার আগেই আমার ক্যাম্পেরই একজন বলে উঠল, হ্যাঁ স্যার, ও তো প্রায় কোয়ার্টার 3 ধরে ক্যাম্পের আপনার জন্যই অপেক্ষা করছে। কিন্তু আমি যে তোমাকে দেখলাম, তোমার গলা শুনলাম। আমি যাইনি হুজুর, এর বেশি কিছু বলবো না। গুপ্ত কথা বলা গুরুর নিষেধ। হুজুর, জেনে রাখুন, এই হাড়ের কেরামতিতেই আপনি বেঁচে গেছেন। না, এর বেশি একটা কথাও বীরজুর কাছ থেকে বের করতে পারলাম না। কেরামতি বীরজুর হোক কি হাড়ের হোক, কি উভয়েরই হোক, এ রহস্যের কি উত্তর সত্রাজিৎ? কিছুক্ষণ চিন্তা করে সত্রাজিৎ বলল, উত্তর কিছু আছে কাকু। মনোবিজ্ঞানীরা এ নিয়ে অনেক নাড়াঘাঁটা করছেন আজকাল। মনোবিজ্ঞানীদের কাছেও গিয়েছি আমি। তাদের ধোঁয়াটে বুলি কেবল জট পাকায়, ধাঁধার সমাধান ঘটায় না। এ বস্তু তোমার ওই টেলিপ্যাথি বা ওই রকম কিছুর অনেক ওপরে। ওই হাড়ের যদি এতই গুণ, তাহলে ওটা বীরজু আপনাকে কেন দিল কাকু? সেটা বলেই আজকের প্রসঙ্গ শেষ করব। সে ভারী ট্র্যাজিক। পায়চারি করতে করতে রাজীব লোচন স্মৃতিচারণের ভঙ্গিতে বলতে লাগলেন, এক দুর্যোগের রাতে বীরজুর সঙ্গে আমার শেষ দেখা। বাইরে ঝড়ের দাপাদাপি, তার সঙ্গে আকাশ ভাঙা বৃষ্টি। এত দুর্যোগেও কারো ঘুমের কামাই নেই। সারাদিনের কাজে বাস্তবিকই সবাই ক্লান্ত। আমার একটু বেশি রাতে ঘুমানো অভ্যেস। টেবিলের উপর ঝুঁকে হ্যারিকেনের আলোয় কিছু লেখালেখির কাজ সেরে নিচ্ছি। হঠাৎ শুনতে পেলাম, একবার বাইরে আসবেন হুজুর, একবার বাইরে আসবেন। স্বরটা ঠিক চিনতে পারিনি। এমন ঝড় বাদলার রাতে কে ডাকে? অবাক হয়ে বর্ষাতিটা চাপিয়ে বাইরে এসে দেখি কে একজন বৃষ্টিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজছে। কে? আমি হুজুর, বীরজু। বীরজু, এমন সময় কি দরকার? কথা আছে হুজুর। ভেতরে এসো, ভেতরে এসো। বীরজু ভিজে একসা। আমি তোয়ালে গোছের কিছু একটা খুঁজছি। ও বাধা দিয়ে বলল, ওসবের দরকার নেই, আমার হাতে সময় নেই, তাড়াতাড়ি বলতে চলে এলাম।
আমি এখান থেকে চলে যাচ্ছি। চলে যাচ্ছ? কোথায়? তা জানি না, নসিব যেখানে নিয়ে যাবে। এই সমাজ অবহেলিত অশিক্ষিত অন্তজ যুবকটির ওপর কখন যেন আমার মায়া পড়ে গিয়েছিল। বুকের মধ্যে কেমন মোচড় খেলাম। বললাম, কিন্তু চলে যাচ্ছ কেন? আর এখানে থাকার উপায় নেই আমার। জানেন তো, আশপাশের লোকেরা আমার উপর খুশি নয়। এখানে থাকলে ওরা আমায় বাঁচতে দেবে না। মানে খুন করবে? হ্যাঁ। তুমি কি করে জানলে? ওদের ষড়যন্ত্র কানে শুনেছো? না, আমি জানতে পেরেছি। আজ রাতেই ওরা আমাকে মারবে ঠিক করেছে, তাই চলে যাচ্ছি। একটু থেমে থেকে ভরা গলায় বলল, হুজুর, আপনি আমায় ভালো চোখে দেখেছিলেন, তাই যাওয়ার আগে দেখা না করে পারলাম না। কোথাও গিয়ে যে করে হোক দুমুঠো ভাত রুটি জোগাড় করে নিতে পারবো। আর এ লাইন আমি ছেড়ে দিচ্ছি। এ বড় খারাপ লাইন। চাঁড়ালের হাড়টা আপনাকে দিয়ে যাচ্ছি হুজুর। এ আপনার অনেক কাজে লাগবে, দেখবেন। বীরজুও দাঁড়ালো না। ওকে এভাবে যেতে দেওয়ার ইচ্ছে আমার ছিল না, কিন্তু আমাকে কিছু বলার অবকাশ না দিয়েই ঝুলি থেকে হাড়টি বের করে আমার হাতে দিয়েই সেই ঝড় জলের মধ্যে মিশে গেল। সময়টা মাঝরাত হবে। পরের দিন বিশেষ খবর নিয়ে জানতে পারলাম, বীরজুকে ওরা খুন করতে ওর বাড়ি চড়াও হয়েছিল ঠিক তখন, যখন সময়টা মাঝরাত। হ্যাঁ, সেই থেকে হাড়টা আমার কাছেই আছে। সত্রাজিৎ এতক্ষণ অভিভূতের মতো শুনছিল কথাগুলো, কিন্তু তার বিতর্কপ্রবণ সত্তাটা আবার মাথাচাড়া দিয়ে উঠল। বলল, যা বললেন অবাক হওয়ার মতোই, কিন্তু একে যদি আপনি ডাকিনীবিদদের কেরামতি বলেন, আমি নাচার। বিজ্ঞান অবশ্য এর কতগুলো গালভরা নাম দিয়েছে, যেমন সাবকনসিয়াস, অটো সাজেশন, হ্যালুসিনেশন, এইসব। কিন্তু বিশুদ্ধ বিজ্ঞানে এখনো এসবের ঠাঁই নেই কাকু। রাজীব লোচন তার এই বিতার্কিক সঙ্গীটির দিকে এক পলক তাকিয়ে মুচকি হাসলেন। তারপর নাটকীয় ঢঙে বলে উঠলেন, There are more things in heaven and earth, Satrajit, than your science can dream of. আজকের গল্পটি এখানেই শেষ হলো। আশা করি গল্পটি আপনাদের ভালো লেগে থাকবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না, এবং যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন। দেখা হবে পরের গল্পের সফরে। নমস্কার।